তো এই শ্রুতিকে নিয়ে বিক্রম আমাদের কি বলেছিল যে শ্রুতি নাকি লোভী আর পজেসিভ। শ্রুতি হলো লোভী। যতদিন ও আমার সাথে ছিল ততদিন শুধু আমার থেকে দামি দামি গিফট নিয়ে গেছে। ওর দাদা আমায় চেনে না। যে বিক্রম শ্রুতির সঙ্গে বিয়ে তো দূর সম্পর্কে পর্যন্ত জড়াতে চাইছিল না, সেই বিক্রমকে আমরাই জোর করে ডেটে পাঠালাম। এবং ডেট থেকে ফিরে এসে বিক্রম কি বলল? আমি শ্রুতিকে বিয়ে করব। ডেট থেকে ফিরে এসে বিক্রম পুরো 180 ডিগ্রি পাল্টি খেয়ে বলল ও নাকি শ্রুতিকে বিয়ে করতে চায়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ও কি বিয়েটা মন থেকে করতে চেয়েছিল নাকি কোনো কিছু চাপে পড়ে বিয়েটা করতে চেয়েছিল? তুমি একবার বাবাকে ফোন করে নাও। আমি জানিয়ে দেবো, এখন থাক। চাপটাই হবে, কারণ মানুষ যদি নিজের ইচ্ছায় বিয়ে করে, সে প্রেম করে হোক কি অ্যারেঞ্জ হোক যাই হোক, নিজের ইচ্ছায় যদি কেউ কোনো কাজ করে তাহলে তো তার খুশি হওয়ার কথা, তাই না? বিক্রমের চোখে মুখে তো কোনো আনন্দ ছিল না। আর সেদিন আমি বিক্রমের কাছ থেকে ফোনটাও দেখতে চেয়েছিলাম, ও আমাকে দেখাতে গেছিল। তুমি ফোনটা দাও তো, দেখি তো তোমার ফোনে কি আছে, দাও আমাকে। বাট বিক্রমের ফোনও আমি দেখে উঠতে পারিনি। আচ্ছা, হতেও তো পারে যে ওর ফোনে এমন কিছু ছিল যেটা যেটা শ্রুতির সাথে কানেক্টেড হওয়াটা, সেটা স্বাভাবিক, কিন্তু তাও। চলো, ওদের বিয়ে হলো, বিয়েতে গিফট এলো। গিফটে কি এলো? ছোটখাটো গিফট না, ডিড। সেই ডিড আমার ঘরে আগে এলো। সেই ডিড নিতে এলো এখানে বাপ্পা। সে নিতে এসেছিল না কি করতে এসেছিল আমি জানি না, এসে তো ছিল ডিডের কাছেই, কারণ বাপ্পার সাথে সাথে তো সেখানে শ্রুতির পায়েরও নুপুরটা পাওয়া গেছিল। তার মানে সেদিন রাত্রিবেলা বাপ্পা একা না, এই ঘরে শ্রুতিও লুকিয়েছিল। আর সেই ডিড নিয়ে তারা চলে গেল কোথায়? হানিমুন। ওকে, হানিমুনে গেল। হানিমুনে গিয়ে ফুলসজ্জার রাতে বিক্রম শ্রুতিকে নিজের নমিনি করে দিল। আর শ্রুতি তার নমিনি হওয়ার খবরটা জানিয়ে দিল তার দাদা বাপ্পাকে। খুশি খুশি ফুলসজ্জার পরের দিন ফোন করে, এক মিনিট, আরে কি করে হয়? ফুলসজ্জার পর থেকে তো লাগাতার আমরাও শ্রুতিকে আর বিক্রমকে ফোন করছিলাম, কিন্তু আমরা তো ফোনে পাচ্ছিলাম না। অথচ শ্রুতি সেই খবরটা দিয়ে দিল বাপ্পাকে। ব্যাপারটা বড় গোল মেলে না? ব্যাপারটা তো সেই ঘুরে ফিরে এক জায়গাতেই আসছে, শ্রুতি লোভী। এক্স্যাক্টলি, কারণ ফুলসজ্জার রাতে বিক্রম ওকে নমিনি করে দিল, ওদের দুজনের কাজ হয়ে গেল, ব্যাস তারপরে বিক্রমের খেলা সাঙ্গ করে দিল। ব্যাপারটা বড় গোল মেলে না? সুতোগুলো একদম ঠিক সুতোর সঙ্গে জুড়ে ফেলেছেন, কিন্তু একটা সুতো এখনো বাকি রয়ে গেল। কোন সুতোটা? আচ্ছা, মনে পড়ছে আপনার ঘরে বিয়ের আগের দিন কেউ একজন ঢুকেছিল, সেটা কে? আরে ওই ক্লুটা তো আমি মিসই করে গেছি। ঠিক সেদিন আপনি ঘর থেকে কিছু বিডস পেয়েছিলেন, সেই বিডসগুলো কোথায়? এক মিনিট, আমার কাছে আছে। আমি সব তুলে রেখেছিলাম, আছে আমার কাছে। এই যে আমি একটা পেপারে করে সব আলাদা করে রেখেছি, এই যে। রাইট, এইগুলো। আচ্ছা, এগুলো দেখে কি আপনার কিছু মনে পড়ছে যে এই বিডসগুলো কার হতে পারে বা কার হাতে ছিল? মনে পড়ছে আপনার? দেখুন, আমি ওরমভাবে দেখেছেন, ওরমভাবে মনে করার মতো তো কিছু দেখিনি। বাট না, মানে কি মনে পড়বে? এই বিডসগুলো ভালো করে মনে করে দেখুন, বাপ্পার হাতে ছিল। আরে তাই তো, বাপ্পার হাতে ব্রেসলেট। তার মানে ওই শ্রুতি আর বিক্রমের বিয়ের আগের দিন বাপ্পাই এসেছিল আমার ঘরে। অ্যাবসলিউটলি, এটাই ঠিক, কারণ ওরা আপনার উপর নজর রাখছিল। কিন্তু ওরা আমার ঘরে কেন আসবে? মানে বাপ্পা আমার ঘরে কেন আসবে? সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ, ঠিকই তো, মানে বাপ্পা কেন আপনার ঘরে আসবে, কেন আপনার উপর নজর রাখবে? এটা অবশ্য আমি ভেবে দেখিনি, মোটিভটা কি ওদের। ইয়েস, অ্যাবসলিউটলি। আরে মশাই, আপনার ঘরেই তো আসবে, আপনার উপরেই তো নজর রাখবে, কারণ আপনি তো এই বিয়েটা হতে দিতে চাননি না। আপনি তো একমাত্র এই বিয়েটাতে ব্যাগরা দিতে চাইছিলেন, তাই জন্য ওরা আপনার উপরেই নজর রাখবে। ইনফ্যাক্ট ওরা হয়তো চেয়েছিল আপনাকে এই বিয়েটা থেকে সরিয়ে দিতে, বা হয়তো আপনার কোনো ক্ষতি করতে চেয়েছিল। তার মানে আমরা প্রথম থেকে ওদের টার্গেটে ছিলাম? না, ভুল করছেন। আমরা নয়, আপনি একা টার্গেটে ছিলেন ওদের।
আমি তো এই পুরো বিয়ের সিদ্ধান্তটা পুরোটাই ভুল নিয়েছিলাম। আমি না এখন বুঝতে পারি আপনি কেন সব বিষয়ে ইমোশনাল হন না। দেখুন, আপনি তো ওদের ভালোই চেয়েছিলেন, এক্ষেত্রে তো কোনো অন্যায় নেই। অন্যায় তো নেই, কিন্তু এই সবটা ভোগ করতে হচ্ছে তো একজনকেই, বিক্রম। আমি না কোনোদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যদি বিক্রমের কিছু। না 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 না, কেন ভাবছি এসব? আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি বলছিলেন না যে বিক্রমের কিছু হতে পারে না কি? হ্যাঁ, আমিও না মনে প্রাণে চাই, জানেন তো, যে এই কথাটা একদম সত্যি হোক। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে আমার মাথাতেই ঢুকছে না যে আমরা বিক্রমকে খুঁজবো কিভাবে। হ্যাঁ, আমি জানি না, তাই জন্য আমিও মাথা খারাপ করে এত কিছু ভাবছি। তবে আমি এইটুকু জানি যে মা দুর্গা যদি সহায় থাকেন, তাহলে একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। উনি অন্ধকারেও আমাদের পথ চিনিয়ে দেবেন। হ্যালো, হোয়াট? এক মিনিট। আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে। না না, হ্যাঁ আমি বুঝতে পারছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ আমাদেরকে এতটুকু বলার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। এই বিক্রমের বাবার ফোন এসেছিল, বিকাশবাবু ছিল এটা। উনি ফোনে বললেন যে বিক্রম বেঁচে আছে, আর কেউ বা কারা ওনাকে ফোন করে বলেছে যে ছেলেকে যদি ফিরে পেতে চান উনি, তাহলে ওনাকে 5 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। এই এক সেকেন্ড, এটা কি বলে দিলেন আপনি? আরে তার মানে তো আপনার ধারণাটাই ঠিক যে বিক্রম এখনো বেঁচে আছে। দেখুন, এখনই এরকম ভাবে কিছু বলা যাবে না। বিক্রমের বাবা অনেক কিছুই বলছেন। উনি বললেন যে কথা হয়েছে, মানে যাদের সাথে কথা হওয়ার তাদের সাথে কথা হয়েছে, আর উনি নাকি সেখানে বিক্রমের গলার আওয়াজ শুনেছেন, এবং অল্পই নাকি আওয়াজ শুনেছেন। তো যাই হোক, তা ভদ্রলোক বলেছে এই অনেক। না ঠিকই তো, মানে গলা শুনে আর কি বা, আমরা তো অবশ্য এখন যা এআই এর প্রকোপ বেড়েছে, তাতে করে যা খুশি তাই করা যেতে পারে। হ্যাঁ, আবার তো এটাও হতে পারে যে বিক্রম বেঁচে আছে। মানে এটাও তো হতে পারে যে বিক্রম হয়তো সত্যিই বেঁচে নেই, কিন্তু বিক্রম বেঁচে থাকার খবরটা জোর করে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এইটা বলে, মানে বিক্রম বেঁচে আছে এইটা বলে 5 কোটি টাকা হাতানোর চেষ্টা করা হচ্ছে। এটার পেছনে আবার ওই শ্রুতি বা বাপ্পা কারোর হাত নেই তো? সব হতে পারে। শ্রুতি, বাপ্পা, হাতি, ঘোড়া, সাপ, ব্যাং, এখন কোনো সম্ভাবনাকেই আমরা ছোট করে দেখতে পারি না। সবাই আমাদের নজরে সমান, কিন্তু আমাদের তরফ থেকে কিছু করতে হবে। আমাদেরও না একটা ফাঁদ পাততে হবে। ফাঁদ? আমরা ফাঁদ পাতবো? আমাদের কি ক্ষমতা আছে? যাদের ক্ষমতা আছে তাদেরকে দিয়ে কাজটা করাতে হবে। আপনার এই জার্নালিস্ট মেয়েটি মেঘলা, তার কথা মনে আছে যে ওই আততায়ীদের খবরটা ব্রেক করেছিল? হ্যাঁ, মনে থাকবে না আবার? ওই লোভের জন্যই তো 2টো প্রাণ চলে গেল। ওর ওই লোকটাকে আমাদের কাজে লাগাতে হবে। ওই মেঘলাই আমাদের কাজ করবে। কাজ হয়ে গেছে, আর এই কাজটা করতে আমাদের সাহায্য করবে ডক্টর ড্রোন। আমার ফোনটা নিন, ড্রোনকে ফোন করুন। আমরা একটা বিশেষ সূত্র থেকে জানতে পেরেছি ডক্টর বিক্রমের খোঁজ পাওয়া গিয়েছে। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, ডক্টর বিক্রমের খোঁজ পাওয়া গিয়েছে। উনি বেঁচে আছেন। ডক্টর বিক্রমের রহস্য মৃত্যুতে এটা একটা নতুন মোড়। আদৌ কি উনি মৃত না, সে কথা তো আর বলা যায় না। পুলিশ খোঁজ পেয়েছে মানে? বডি তো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, গাড়ি খাদে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ কি খাদে নেমেছিল নাকি? আরে ওরা যে কাজ করেছে তার কি কোনো প্রমাণ দিয়েছে নাকি? সবটাই তো মুখে বলেছে। হ্যাঁ, এখন এই সমস্ত কথা আসছে কোত্থেকে? ওরা ভালো কাজ পারে বলে এতগুলো টাকা দিয়ে ওদেরকে কাজ করতে দেওয়া হলো। এই তুমি একবার ওদের ফোন করো তো। এই দেখ, ফোন করেছে। বিক্রমের বেঁচে থাকার খবরটা পেয়ে গেছে। এখন একটু চড়বার করবে, চেপে যা। তাহলে কি ফোনটা রিসিভ করবো না? ওদের হিসেব শেষ, এখন নতুন খাতা খুলে গেছে। বিক্রমের বাবা 5 কোটি দিচ্ছে, 15 মিনিটের মধ্যে টাকাটা আসছে। আগে ওটা হাতে পাই, তারপর অন্য কথা। ফোনে পেলে না? কি হবে বাপ্পা? আরে দাঁড়াও তো, এখন পাগল করো না। আমার নিজেরই মাথার কাজ করছে না, ডাক্তারটা বাঁচলো কি করে? আরে জানতে তো আমাদের হবেই। বিক্রম যদি বেঁচে থাকে তাহলে আমাদের সব প্ল্যান শেষ। টাকা তো কিচ্ছু পাবোই না, উল্টে আমাদের জেল খাটতে হবে। চুপ করে দাও, একদম চুপ করে থাকবে, সারাক্ষণ শুধু নাকে কাঁদে। আচ্ছা বলছি যে ওই খুনিগুলো ওদের কলকাতা করে ঠিকানা বলেছিল না? হ্যাঁ, ওরা একটা ঠিকানা দিয়েছিল।
না ধরে যাবে কোথায়? আচ্ছা তুমি একটু মনে করে বলো তো ঠিকানাটা। হ্যাঁ, ট্যাংরার দিকে কোথাও একটা বলেছিল। আরে দূর ওইদিকে নাকি? মৌলালি, হ্যাঁ হ্যাঁ মৌলালির দিকে। আরে বাবা, দুটো সম্পূর্ণ আলাদা দিক। তুমি কি একটা ঠিকানা মনে রাখতে পারো না? এইখানেই বলেছিল তো? হ্যাঁ, ফোনে যা বলেছিল তাতে তো এই জায়গাটাই মনে হচ্ছে। এই নিন অফিসার, ব্যাগে 5 কোটি রয়েছে। হ্যাঁ, তো ব্যাগটা তো এমনি এমনি দিয়ে দিলে তো হবে না। আমরা না এই ব্যাগে যদি একটা ওই ট্র্যাকার চিপ লাগাতে পারি তাহলে সুবিধা হয়। তাহলে ব্যাগটা যেখানে যেখানে যাবে আমরা ওদের লোকেশনটা ট্র্যাক করতে পারবো, তাই না? শুভ কাজে দেরি নয়। যত দেখুন তো। এবার দেখি ব্যাগ কাদের হাতে যায়। একবার সেই হাত অবধি পৌঁছলেই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। এক মিনিট অফিসার, ওরাই ফোন করছে। সাইলেন্স। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। ওই সামনে যে ময়লার ভ্যাটটা আছে ওখানে ব্যাগটা ফেলে দিতে বললো। একদম স্বাভাবিকভাবে যাবেন। অল দ্য বেস্ট। আর ব্যাগটা ফেলেই সোজা গাড়িতে। দেখলেন তো অফিসার, কিভাবে দুজনে এসে ছো মেরে ব্যাগ নিয়ে চলে গেল? হ্যাঁ দেখলাম, আর এই যে ওদের লোকেশন এখানে দেখা যাচ্ছে। ফলো করুন। তোকে যে মারতে চায় তোর বউ শ্রুতি, সে টাকা দিয়েছে। আর তোকে যে বাঁচাতে চায় তোর বাবা, সেও টাকা দিয়েছে। দুটো পার্টির কাছ থেকে পেমেন্ট নেওয়ার পর তোর খেল খতম। তোকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছিলাম শুধু তোর গলার আওয়াজটা তোর বাবাকে শোনাবো বলে। এখন আর তুই কষ্ট করে শ্বাস নিয়ে কি করবি? বাই বাই সন্টু মারার। না প্লিজ করো না, প্লিজ প্লিজ। আমরা দেরি করে ফেললাম না তো? সাবধানে দেখে। শুনলে, আমরা একেবারে ঠিক জায়গায় এসেছি। গুলির শব্দ। কে কাকে গুলি করলো? মনে হয় পাহাড়ের কাজটা ওরা এখানে এসে শেষ করলো। এতক্ষণে ওরা বিক্রমকে গুলি করলো নাকি পুলিশ? যাবে নাকি আমরা ফিরে যাই? বিক্রম যদি বেঁচে থাকে কি অবস্থা হবে ভেবে দেখেছো? না না, এত দূর এসেছে যখন আমি খোঁজ নিয়েই যাব। চলো চলো তাহলে। হ্যাঁ। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আরে কি হলো? কি হয়েছে শ্রুতি? এইভাবে আমাদেরকে দেখে ভয় পাচ্ছ কেন তোমরা? ব্যাপারটা কি? আমরা খবর পেয়েছি যে বিক্রম বেঁচে আছে, আর সেই খবর পেয়ে এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বিক্রমকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বিক্রম কোথায়? বিক্রম যে বেঁচে আছে সেটা খবর হয়েছে, কিন্তু তোমরা জানলে কি করে যে বিক্রম এখানেই আছে? কারণ খবরে তো কোথাও বলা হয়নি যে বিক্রমকে কোথায় পাওয়া গেছে বা ও কোথায় আছে। এক্স্যাক্টলি, তোমরা জানলে কি করে যে বিক্রম এখানেই আছে? আমরা খুঁজছিলাম,
খুঁজতে 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 আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি, মানে তোমাদের খোঁজাটা কোথা থেকে স্টার্ট হলো? মানে তোমরা কি করে শিওর হলে যে বিক্রম এখানেই আছে সেটা বলো। না না, আমরা কিচ্ছু জানি না, এদিক এদিক করতে করতে আমরা এখানে চলে এসেছি। বিক্রম আছে কি নেই আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আর একটাও মিথ্যা কথা নয়। তোমার খেলা শেষ শ্রুতি। বিক্রম? কি ব্যাপার শ্রুতি? বিক্রমকে দেখে তো তোমার খুশি হওয়ার কথা। তোমরা তো ওকে এখান থেকে নিতে এসেছিলে, তাই না? তো ওকে দেখে তো মনে হচ্ছে তুমি ভূত দেখেছো। শুরু থেকে একমাত্র আনন্দই বলেছিল যে বিক্রম চলে যেতে পারে না, ও আছে, ও কোথাও না কোথাও তো আছে। বিক্রমরা কোথাও হারায় না, বিক্রম হারিয়ে যেতে পারে না। ও হারিয়ে গেলে তো সুপার সিক্সটাই আর থাকবে না। রাইট রাইট রাইট, ওদের সবার জানা উচিত বিক্রম আছে। আমি এক্ষুনি ফোন করছি, এক মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি যে কি খুশি না বিক্রম, তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি তো প্রায় মরেই গেছিলাম। এখন তোমার সামনে দেখে আমি এখন নতুন করে। এই চুপ চুপ, একদম চুপ। ওই মুখ দিয়ে না আর একটাও শব্দ আমি শুনতে চাই না। অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে তোমার এই অতি নাটকীয়তা না সহ্য করে যাচ্ছি। হাতে কোনো প্রমাণ ছিল না বলে কিছু বলতে পারিনি। আর যদি একটাও কথা বলেছো আমি আমার গালে আমার 5 আঙুলের দাগটা না মনে রেখো। ভগবানের অনেক আশীর্বাদ যে তুমি এখনো বেঁচে আছো। তুমি আমাকে কিচ্ছু বলনি, এত বড় কনস্পিরেসি হলে আর তুমি কিছু টেরই পাওনি। বিক্রম, তুমি না আমাদের কাছে আর কিছু চেপে যেও না ভাই। তুমি আমাদের সবটা খুলে বলো তো। দেখো, আমি তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি না বিয়েটা করতে চাওনি। তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। তুমি বলো না আমাদের কি হয়েছিল। হোয়াট? তুমি বিয়ে করতে চাওনি? তাহলে তুমি কেন বললে আমাকে যে তুমি বিয়ে করতে চাও? বিক্রম বলতে চেয়েছিল, আর এই কারণটা মানে ওর এই বিয়ে করার কারণটা আমার মনে হয় কোথাও একটা ওর ফোনের মধ্যে আছে। যেটা ও আমাকে দেখাতে গেছিল, কিন্তু ওই যে মেহেন্দির দিন আমি দেখতে চেয়েও দেখতে পাইনি। এই যে এই শ্রুতি চলে এসেছিল। আমি পাহাড়ের মধ্যে ছিলাম, কিন্তু আমার কপালটা ভালো ছিল। যেই সুপারি কিলারকে ওরা ঠিক করেছিল, ওই সুপারি কিলার ওদের মতোই লোভী। ওদের লোভের জন্যই আমি বেঁচে গেছি। আমার ফোনটাও বেঁচে গেছে। আমার ফোনটা দামি ছিল বলে ওই সুপারি কিলারগুলো ভেবেছিল ওটা বেচে ওরা টাকা পাবে, তাই ওই ফোনটা ওরা রেখে দিয়েছিল। বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। বিক্রমবাবু, আপনি থামবেন না, বলুন। এই ছবিগুলো মানে এগুলো কখন? যখন সব কিছু আমাদের মধ্যে ঠিক ছিল, আমি যখন ওর প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম। আর ভালোবেসেছিলাম বলেই তো আমি ওর এতটা কাছে গেছিলাম। আমার খুব প্রেশিয়াস আর পার্সোনাল মোমেন্ট ওইগুলো। আর ওই মোমেন্টের ছবিগুলোই ও তুলে স্মৃতি হিসাবে রাখতে চাইছিল। তাই এগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করলো তো? হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেল করার জন্য। আনন্দী, আমি জাস্ট ভাবতে পারছি না যে এই মেয়েটা এতটা নিচে নামতে পারে। তাই এগুলো শ্রুতি আবার তোমাকে কখন দেখালো? তোমরা যেদিন আমাকে জোর করে ডেটে পাঠালে, সেদিন শ্রুতি আমাকে বললো আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি ওকে বিয়ে করতে চাইনি, কারণ ততদিনে আমি বুঝে গেছিলাম যে ওর আসল মতলবটা কি। সেদিন শ্রুতিকে আমি বলে দিলাম যে আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি না। কিন্তু শ্রুতির তো লোভের শেষ নেই। ঠিক ধরেছো আনন্দ, একদম ঠিক ধরেছো। আর তারপর সেই দিনই তো শ্রুতি, এটা কি? হ্যাঁ, এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস?
বিয়েটা তুমি আমাকেই করছো বিক্রম, না হলে এগুলো নিয়ে আমি পুলিশের কাছে যাব। এগুলো দেখলে যে কেউ বিশ্বাস করবে যে তুমি বিয়ে করবে বলেই আমার সাথে এইগুলো করেছিলে। মানে শ্রুতি, এগুলো আমাদের পার্সোনাল ছবি, এই মোমেন্টগুলো ভালোবেসে এসেছিল। সেই জন্যই আমি এখনো শেয়ার করিনি। কিন্তু তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে তো আমায় দেখাতেই হবে সবাইকে। আর সত্যি কথা বলতে কি জানো, যাদের নাম বেশি তাদের বদনামও হয় বেশি। বিকাশ দেবরায়ের ছেলের ফষ্টি নষ্টির খবর তো আগুনের মতো ছড়াবে বিক্রম। শ্রুতি, তুমি নিজের কথা ভাবো বিক্রম, তুমি ডাক্তার, তোমার বাবার নার্সিং হোম আছে নিজের। আমি এমন ব্যবস্থা করব না তোমরা সমাজে আর মুখই দেখাতে পারবে না, তোমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। ছি 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 শ্রুতি, ছি, তুমি এতটা নিচে নামতে পারো? হ্যাঁ, আমাদের বিয়েটা হচ্ছে বিক্রম, তুমি আর না করতে পারবে না। আর তাই তুমি মেডিনেস্টে ফিরে এসে বললে যে তুমি শ্রুতিকে বিয়ে করতে চাও। আমি শ্রুতিকে বিয়ে করব। তো বিক্রম, আমি তো লক্ষ্য করেছিলাম তোমার মুখে একটা অদ্ভুত ভয় ছিল। আমার খটকা লেগেছিল জানো তো। কেউ যদি নিজের ইচ্ছায় বিয়ে করতে চায়, তো আমি বারবার বলেছি, আমি অনেকবার বলেছি, তাহলে তো তার চোখ মুখ অন্যরকম হতো, তাই না? এত তো লোকজন ছিল, কাউকে তো অন্তত সত্যি কথাটা বলতে পারতে, তাহলে তো এত বড় বিপদ হতো না তোমার। পারিনি, তার কারণ কিছুটা ভয় আর কিছুটা লজ্জা। আনন্দী আমাকে বারবার জিজ্ঞেস করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি দেখাতে গিয়েও দেখাতে পারিনি। তারপর বিয়ে হয়ে গেল আর হানিমুনে যেতে হলো। এখান থেকেই তাহলে আসল খেলাটা শুরু হওয়ার কথা। বিয়ের পর তো তুমি ওদের মুঠোর মধ্যেই ছিলে। ছি, এত বড় ফাঁদ পেটেছিল এরা। হ্যাঁ, ফাঁদ, ট্র্যাপ। ওখানে গিয়ে সেটা আরো ভালো করে বুঝলাম, শ্রুতির আসল রূপ। আজ আমাদের ফুল সজ্জা বিক্রম। এরকম গোমরা মুখে আছো কেন বলো তো বিক্রম? তুমি আমায় গিফট দেবে না? গিফট? বিয়ে তো করলে, এরপর আর তুমি কি চাও? খুব রেগে আছো না বিক্রম? তোমায় ওই ছবিগুলো দেখিয়ে জোর করে বিয়ে করলাম বলে কি করব বলো? ওগুলো দেখিয়ে চাপ না দিলে তো তুমি বিয়েই করছিলে না। আর তোমার ছাড়া তো আমি বাঁচবো না বলো। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। আমার গিফটটা দাও। বাবার দেয়া ডিড গিফট বন্ড সব আমার নামে করে। আমি জানতাম শ্রুতি যে তুমি এরকমই লোভী। তুমি ওই গিফট কিচ্ছু পাবে না, আমি তোমায় কিচ্ছু দেবো না। তুমি এরকম কেন করছো বলো তো বিক্রম? তুমি এরকম করলে কিন্তু আমাকে আবার সেই খারাপ কাজগুলো করতে হবে। কি করবে তুমি? কি করবে? বধূ নির্যাতনের কেস। তোমায় আর তোমার বাবাকে সবার আগে জেলে পাঠাবো, তারপর বিচার হবে। এই কেসে ফাঁসানো খুব সোজা বিক্রম। তুমি আমাদের নামে কেস করব। কেস আমি করবই বিক্রম। এই বয়সে তোমার বাবার জেলে গিয়ে থাকতে কষ্ট হবে না তো? ওনার কোনো অসুবিধা হবে না তো? হ্যালো ব্যানার্জি বাবু, আমি বলছিলাম যে আমার বাবা যে গিফট আমাকে দিয়েছে, হ্যাঁ ওই ডিড আর বন্ড সব 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 শ্রুতির নামে করে দিন। কি নমিনি? আরে সে যাই হোক না কেন, ওই ডকুমেন্টসগুলো আপনি শ্রুতির নামে করে দিন। দ্যাটস লাইক আ গুড বয়। কি অপূর্ব অভিনয় জানে এই মেয়েটা, আমরা কিচ্ছু টের পেলাম না। আর এখানেই শেষ নয়, আরও আছে। আর যেটা বলবো সেটা আরও শকিং। এতদিন জানতাম মেয়েটা লোভী, মেয়েটা আমার বাবার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছে। আমি একটু হলেও বিশ্বাস করতাম মেয়েটা হয়তো আমাকে ভালোবাসে। এই তো বোকা কেউ হয়। বোকা তো বটেই, নাহলে মানুষকে বিশ্বাস করি।
ভালোবাসাকে বিশ্বাস করি। এই বাপ্পা আসলে কে জানো? কেন শ্রুতির দাদা? বোকা তোমরাও হয়েছো, বোকা ওরা সবাইকে বানিয়েছে। এই বাপ্পা আসলে শ্রুতির পাতানো দাদা নয়, বাপ্পা হচ্ছে শ্রুতির প্রেমিক। হোয়াট? ইয়েস, এটা ডিটে সই করানোর পরের দিনের সকালের ঘটনা। আমি ঘুম থেকে জাস্ট উঠে বেরিয়েছি, বিক্রম, শ্রুতি তুমি এতটা নোংরা তুমি? তুমি ভুল বুঝছো বিক্রম। বাপ্পা আমার দাদা, আমার খোঁজ নিতে। একদম চুপ। আমি জানি আমি বোকা, তাই এখানে এসে ফেসে গেছি। তা বলে ঘাসে মুখ দিয়ে চলি না, তুমি যা বলবে তাই বুঝে যাবো। ছি শ্রুতি, ছি। তুমি ভুল বুঝছো। ভুল? হ্যাঁ ভুল। আমি তোমার মুখটা দেখতে চাই না, তোমাকে আমি ডিভোর্স দেবো। ডিভোর্স দিলে তোমাকে। বিক্রম, বিক্রম শোনো, বিক্রম। তারপর কি হলো ভাই? তারপর আর কি, তারপর আমি ওখান থেকে বেরিয়ে এলাম, আর মেয়েটাও আমার সাথে সাথে বেরিয়ে এলো। আমাকে কিছুতেই ছাড়ছিল না, নানান রকম ভুল বোঝানোর চেষ্টা করছিল। আমি তারপর গাড়িতে উঠলাম, আর মেয়েটাও সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়লো। আর যখন চোখ খুললাম আমি তখন এখানে। ওয়েট, চা বাগান টু এই গুন্ডাদের ঠেক, মাঝে তো একটা মিসিং লিংক আছে। সেটা কে বলবে? এই শ্রুতি তুমি বলবে নাকি বাপ্পা? কে বলবে? এরা দুজনেই সমান, এরা দুজন একসঙ্গে বিক্রমকে মেরে ফেলতে চেয়েছিল। তোর এত বড় সাহস, হ্যাঁ? নিজে মোড়া লাটক করে তুই বিক্রমকে মেরে ফেলতে চাইছিলি? তোর মতো একটা নষ্ট লোভী মেয়ে বিক্রমের মতো একটা মানুষকে মেরে ফেলবে? ওকে মেরে দেওয়ার জন্য তোর একটা বাইরে অব্দি নিয়ে গেলি কেন? বল কেন? তোর বড় সাহস, তোর এত টাকার লোভ, তোর কত টাকা লাগবে বল? কত? তুই আমার বিক্রমকে অবক্ষেপ করতে চাইছিলি কেন? কেন এত লোভ তোর? কত টাকা লাগবে? আস্তে নন্দু, ঠিক আছে। নিজের মুখে সবটা বলবে নাকি আরো মার খাবে? হ্যাঁ অবশ্য কি বলো তো, তোমার মতো একটা মেয়ের গায়ে হাত তুলতেও না আমাদের ঘেন্না করে। পরিষ্কার করে বলো তো, বিক্রম কি করে গাড়িতে অজ্ঞান হলো? কে ছিল গাড়িতে? আমার তোমরা ভুল বুঝছো। আমি এখানে বিক্রমকে বাঁচাতে এসেছিলাম। এই ধরনের কেসে আমাদের একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে। এরা মুখের কথা কিছু বলে না, থানায় নিয়ে গেলে সব বলবে, বাপ করে বলবে। না, আমি বলছি। লাশ যেন কেউ না পায়, খুন করে গাড়িটা খাদে ফেলে দিবি। দেখে যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। পুরো আছে তো? ফুল পেমেন্ট আছে, কাজ হয়ে যাবে, মনে থাকে যেন। অফিসার, এদের কি শাস্তি হওয়া উচিত? ফাঁসি দাও গো, ফাঁসি। এই দুটো মিলে একটা জ্যান্ত ছেলেকে খুন করতে চেয়েছিল। ওদের এমন শাস্তি দাও যাতে এই কাজ করার কথা আর কারোর মাথায় না আসে। আমি সত্যি বলছি বাবা, আমি সত্যি বলছি। আমি বিক্রমকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। তোম বাজে কথা বলবে। কি হচ্ছে নাকি এটা? তো বলে সাহস তোর? হ্যাঁ, বন্দুকের গুলি আছে, আমি গুলি করে দেবো। আমি কিন্তু গুলি করে দেবো, সত্যি গুলি আছে, আমি গুলি করে দেবো। তোর বাবার দিকে চলে এসো। তোর এত বড় সাহস? আমি গুলি করে দেবো বিক্রমকে। নন্দনা এগোবে না, বন্দুকটা লোড়ে। আমি বলছি তুমি শুরু হয়। চলে এসো শ্রুতি, চলে এসো। অফিসার ওকে ধরুন। ও গুলি চালাবে, আমার কিচ্ছু হবে না।
এমনিতেই ও আমার মধ্যে বিশ্বাস জিনিসটাকে খুন করে ফেলেছে। ধরুন ওকে, ঘাবড়াবেন না। হিট মি। নো, শুট মি। এরকম করো না। নড়বেন না, নড়বেন না। ও পালাচ্ছে গো। এত বড় একটা অন্যায় করে ও পালিয়ে যাচ্ছে। আর কেউ এখানে কিছু বলবে না, কেউ না। অফিসার ওকে ধরুন আপনারা। ধরো, ধরো, ধরো। সবটা সামনে আসার পরেও এই নাটক চালিয়ে যাচ্ছিলে শ্রুতি। কি লাভ হলো বলো তো? তোমার এই ভালো মানুষের মুখোশটা তো সবার সামনে খুলেই গেল। আচ্ছা শ্রুতি, তুমি তো আমাকে এই নাটক না করে বলেই দিতে পারতে যে বিক্রম, আমি তোমাকে ভালোবাসি না, তোমার বাবার টাকা আর সম্পত্তিটা আমার চাই। এরা আর কবে এত সত্যি বলেছিল বিক্রম? লোভ, লোভ, সবকিছুই লোভ। এসব তো সব টাকার জন্য ষড়যন্ত্র। এর জন্য তোমাকে অনেক বড় মাসুল গুনতে হবে শ্রুতি। ওই যে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার নিয়তিই তোমাকে সেই দিকে নিয়ে যাবে। বিক্রম, পুলিশ ওদেরকে ধরে নিয়েছে, ওদের যা শাস্তি হওয়ার হবে সেটা আইন অনুযায়ী হবে। কিন্তু ভাই তুমি আমাদের বলো কি হয়েছিল। এখানে তো আমরা সবাই আছি, এখানে অফিসার আছেন, তুমি বলো। আর কি বলবো? আমি তো নিজের কানে বিশ্বাসই করতে পারছিলাম না এই সুপারি কিলাররা শ্রুতির থেকে টাকা নিয়েছে আমাকে মারার জন্য। কিন্তু যখন আমার জ্ঞান ফেরে তখন আমি বুঝতে পারলাম তোমার বাবার থেকে টাকা নিয়েছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। তাই কি তোমাকে আমি ফেরত পেলাম বিক্রম? না বাবা, টাকা নিয়েও এই সুপারি কিলাররা আমাকে বাঁচিয়ে রাখতো না, আমাকে তো মেরে ফেলতো। তার মানে বিক্রমকে মেরে ফেলতো? ভাগ্যিস ওই বিকাশবাবুর ফোনটা পাওয়ার পর আমার মাথাতে একটা প্ল্যান এলো। আমি যখন শুনলাম যে ওরা মুক্তিপণ হিসেবে 5 কোটি টাকা চাইছে, তখনই আমি একটা ফোন দিয়ে আটলাম। আর এই শ্রুতিকে তো আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল। কি করে সন্দেহ হলো ওর উপর? সন্দেহ কেন হবে না বলো তো? এই যে শ্রুতি, এই যখন আমাদের হাসপাতালে জ্ঞান ফিরলো, তখন ও জ্ঞান ফেরার পর কি করলো? আমাদের কাছে এলো নিজেকে জাস্টিফাই করার জন্য। ঘরে বিক্রমের সাথে আমাদের যা যা আলোচনা হয়েছিল সেসব তো জানার কথা নয়, কিন্তু ও এসে বিক্রম আমাদের যা যা বলেছিল একদম পয়েন্ট টু পয়েন্ট বলতে শুরু করলো। ও কেন পজিটিভ নয়, ও কেন লোভী নয়, এগুলো বড্ড বেশি কাকতালিও নয়? সন্দেহ তো আমার হবেই। আর শুধু এখানে কিন্তু শেষ নয়, ব্যাপারটাও এমনভাবেই বললো যে সেটা শুনে সবার ওর প্রতি একটা সিম্প্যাথি তৈরি হলো। কিন্তু আমার কিন্তু ব্যাপারটা প্রথম থেকে সুবিধার লাগেনি। আর তাছাড়া আমি আরো অনেক কিছু দেখেছি। কি দেখেছিলে? শ্রুতির এই যে সাজানো দাদা বাপ্পা, তার সাথে আমি অনেকবার শ্রুতির আই কন্ট্যাক্ট হতে দেখেছি। ওরা যেন সবার আড়ালে চোখে চোখে কি একটা বলার চেষ্টা করছে। আরে বাবা, আর মেহেন্দির দিন যখন বিক্রম আমাকে মানে দেখানোর চেষ্টা করছিল ফোনটা, তখন এই শ্রুতি এসে তো ছো মেরে ফোনটা নিয়ে নিল। তাতে আমার সন্দেহ আরো বাড়লো। অবশ্য একটা অজুহাত দিয়েছিল, তাতে আমি গলে যাইনি। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছিল ও বিয়েতে ঠিক একটা খুশি নয়। না তো, খুশি নয় তো। তবে কি বলো তো, এই কফিনের শেষ পেরেকটা কবে পুতলো জানো ওরা? বিক্রম মারা যাওয়ার খবর শোনার পর থেকে ওরা যখন হাসপাতালে এলো, মানে বাপ্পা শ্রুতি এসে যে অতি নাটকটা করছিল, সেটা আমার যথেষ্ট চোখে লেগেছিল। তারপর যখন আমি জানতে পারলাম যে হানিমুনে গিয়ে বা এই শ্রুতিকে আমাদের বিক্রম নাকি সম্পত্তি লিখে দিয়েছে, নিজেরই সম্পত্তির নমিনি করেছে, তখন আমার সন্দেহটা একদম পোক্ত হলো।